মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় 6। সো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা দাঁড়াই আছে হচ্ছে তোমার নিউটনের যে পড়ন্ত বস্তু বা নিউটনের যে অভিকর্ষ বলের সূত্র আছে সেইটার উপর বেস করে দাঁড়াই আছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, নিউটনের এই মহাকর্ষ বল কিংবা অভিকর্ষ বল এটা আমরা কখন থেকে পড়ে আসতেছি? ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, রাইট? ক্লাস 8এও কিন্তু তোমরা এই নিউটনের মহাকর্ষ বলের সূত্র পড়ছো। তো এই নিউটনের মহাকর্ষ বলের সূত্র নিয়ে একটা গল্প, একটা হাস্যরসাত্মক গল্প কিংবা একটা ইন্টারেস্টিং গল্প তোমরা সবসময় শুনে আসছো যে তার মাথায় একটা আপেল পড়ছে, ওই আপেল পড়া থেকে সে চিন্তা করছে। যদি আমি এটা জানি না যে বাস্তবে এমন কোনো ঘটনা আসলে ঘটছিল কিনা তার সাথে, এটা না পড়লে ভালো হইতো। হ্যাঁ, পড়লে ভালো, না পড়লে ভালো, এক একজন একরকম বলতে পারো। আদৌ আপেল পড়ছে কিনা তাও জানি না, তবে এটা একটা ইন্টারেস্টিং গল্পে গল্পে পড়ানোর জন্যই এই গল্পটা বলা হয়, আমি এটা অন্তত বিশ্বাস করি। তবে হ্যাঁ, নিউটন এই জিনিস নিয়ে ভাবতে শুরু করছে বস্তুর পড়ে যাওয়া দেখে, যে একটা বস্তু পৃথিবীর ভূমির দিকে আকৃষ্ট কেন হয় সেটা নিয়ে সে ভাবতেছিল। তো আমরা বেশিরভাগ মানুষই মনে করি, এবং তোমরাও নিশ্চয়ই মনে করো, যে নিউটনই মনে হয় প্রথম এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন, রাইট? নিউটনের আগে কেউ চিন্তা ভাবনা করে নাই? আসলে আমরা এই জায়গায় সবাই কিছুটা ভুল করে ফেলি, যে মনে করি যে পড়ন্ত বস্তু, একটা বস্তু নিচের দিকে পড়তেছে, এটা নিয়ে সর্বপ্রথম ভেরি গুড, গ্যালিলিও প্রথম চিন্তা করছে। নিউটনের একটু বড় বিজ্ঞানী, নিউটনের চেয়ে একটু আগের বিজ্ঞানী। ধরো 1600 শতাব্দী মানে বুঝো তোমরা, 1600 শতাব্দী মানে হচ্ছে তোমার 1500 থেকে 1599, 1600 সালের আগ পর্যন্ত এটাকে বলা হয় 1600 শতাব্দী। 1600 শতাব্দীর শেষের দিকে এবং 1700 শতাব্দীর শুরুর দিকে, ওই সময়টাতে কিন্তু গ্যালিলিও এই পড়ন্ত বস্তু নিয়ে কাজটা করছে। পরবর্তীতে 1657 বা ওই সময়কালটাতে নিউটন হচ্ছে সেটাকে ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে অভিকর্ষ বল, মহাকর্ষ বল নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করছে এবং কাজ করছে। তো আমরা যদি পড়ন্ত বস্তুর নিয়ে গল্পগুলা যেগুলো আছে বা পড়ন্ত বস্তুর সূত্রগুলা, পড়ন্ত বস্তু নিয়ে চিন্তা ভাবনার ক্রেডিট যদি কাউকে দিতে হয়, গুছানোভাবে চিন্তা করতে পারছিলেন কিন্তু গ্যালিলিও। তবে হ্যাঁ, তোমরা যদি বলে যে স্যার গ্যালিলিওর আগে কেউ চিন্তা করে নাই, গ্যালিলিওর আগে কেউ ভাবেনি যে পড়ন্ত বস্তুটা কেন পড়তেছে, কি বিষয় আসয়? এখানে একজন ব্যক্তির নাম অবশ্যই চলে আসবেন। আমরা তাকে দার্শনিক বলি, বিজ্ঞানী বলতে একটু কম পছন্দ করি, কারণ সে যা দেখে তা নিয়েই, তার কথাবার্তা ছিল যাই দেখতেছে তাই একটা বিজ্ঞান, এবং যাই দেখতেছে তা থেকে অবজারভেশন থেকে সে একটা কি বক্তব্য দিয়ে দিত। তো সেরকম কিছু কিছু বক্তব্য অবশ্যই অ্যারিস্টটলের পাওয়া যায়। অ্যারিস্টটলকে সব জায়গায় তোমরা করবে, রাইট? সো অ্যারিস্টটল দার্শনিক ছিলেন, তো ওনার কিছু বক্তব্য আছে। তবে ওনার বক্তব্যগুলোর চেয়ে আমরা যদি চিন্তা করি যে গ্যালিলিও কিন্তু গুছানোভাবে সুন্দর কিছু কি করছে, নিয়মের মধ্যে নিয়ে আসছে পড়ন্ত বস্তুকে। সো আমরা চ্যাপ্টারটা তাই শুরু করব গ্যালিলিও দিয়ে, যেহেতু গ্যালিলিওর মূল সূত্রগুলোকে ভিত্তি করে আরেকটু গুছানোভাবে নিউটন আমাদেরকে মহাকর্ষ সূত্র দিচ্ছে। তো তাই গ্যালিলিওর ভূমিকা সবার আগে, এজন্য আমরা গ্যালিলিওর সূত্র দিয়ে শুরু করে স্যার পড়ন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র। পড়ন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র। তো এই ভদ্রলোককে আমি খুব পছন্দ করি, গ্যালিলিওকে। তো কেন? কারণ গ্যালিলিও কিন্তু খুব সহজেই বিনা বাধায় পড়ন্ত বস্তুগুলোর কিছু ধর্ম নিয়ে পরীক্ষা করছো। তোমরা ছোটবেলা থেকে জানো যে 9, 10 তোমরা এই গ্যালিলিও সূত্রগুলো পড়ছো। গ্যালিলিওর কিন্তু 3টা সূত্র, রাইট? গ্যালিলিও পড়ন্ত বস্তুর 3টা সূত্র দিছে। সো প্রথম সূত্রটা কেউ কি আমাকে বলতে পারবা প্রথম সূত্রটা কি ছিল? গ্যালিলিওর প্রথম যে সূত্রটা ছিল সেটা খুব সুন্দর একটা সূত্র, যেখানে সে বলছে যে
স্থির অবস্থান থেকে বা বিনা বাধায় পড়ন্ত, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত যে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সে আমাদেরকে একটা সুন্দর আইডিয়া দিছে, কথাটা ভালো মতো বুঝো, কারণ এই বেসিকটা যখন তুমি বুঝে ফেলবা, তারপর নিউটনের সূত্র বুঝে ফেলবা, তখন কিন্তু তুমি পড়ন্ত বস্তু সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করে ফেলতে পারবা মাথার মধ্যে। ঠিক আছে, ছোটবেলা থেকে পড়ে আসছো, কিন্তু এখন যে ডটগুলো আছে সেই ডটগুলোকে মিলাইয়ে একটা সমান চিন্তা করাটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, সো গ্যালিলিও বলছে স্থির অবস্থান থেকে, তাহলে শুরুর অবস্থানটা কি হতে হবে? স্থির, জাস্ট পড়তে থাকবে, শুরুতে আদিবেগ থাকবে না। সো স্থির অবস্থান থেকে পড়ন্ত যে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এটা নিয়ে অনেকগুলো এক্সপেরিমেন্টগুলো আছে। তুমি যদি একটা বিশাল লোহার গোলক আর একটা পাখির পালক একসাথে ফেলে দাও, কোনটা বেশি ভারী? কোনটা বেশি ভারী? লোহার গোলকটা বেশি ভারী নাকি পাখির পালকটা বেশি ভারী? লোহার গোলকটা বেশি ভারী, কিন্তু ভর বেশি হলেও দুটা কিন্তু সমান সময়ে নিচে পড়তেছে। হ্যাঁ, বিনা বাধায়, এটা তো বলছি, শুরুতেই তো বললাম যে বিনা বাধায়। আমরা বায়ুর কথা বা কোনো ধরনের বাধা, শুধু বায়ু কেন, যে কোনো ধরনের বাধাকে আমরা কি করে দিচ্ছি এখানের মধ্যে উপেক্ষা করতেছি, ওগুলাকে নাই ধরে নিচ্ছি। বুঝতে পারছো নাকি পারো নাই? তার মানে পৃথিবী প্রত্যেকের সাথে একইভাবে আচরণ করে। চলে আসেন, পৃথিবী কোন একটা পড়ন্ত বস্তুর উপর একইভাবে আচরণ করে, সেটা যত ভারী হবে হোক না কেন বা যত হালকা হোক না কেন। ভরের উপরে বস্তুর, পড়ন্ত বস্তুর গতির যে অবস্থাগুলো আছে সেগুলা চেঞ্জ হচ্ছে না, যদি সে স্থির অবস্থা দিকে পড়ে। কথাটা ভালো মতো বুঝিও। হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে শুধু গ্যালিলিও সূত্র পড়াবো না, গ্যালিলিও সূত্রের সাথে যত রকম কনফিউশনগুলো আছে সবগুলো আমরা ক্লিয়ার করব। সো চট করে একটু লিখে ফেলো তো স্যার প্রথম সূত্রটা। আমরা এটা লিখি, স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে স্যার, এটা একটু দেখো। দেখো স্যার, আমরা এটার জন্য কি বললাম, একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। সেম উচ্চতা থেকে, সমান উচ্চতা থেকে একটা পাখির পালক এবং একটা গোলক একসাথে ফেলতেছি। দুটা বস্তুর ভর কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক কিনা স্যার? ভরের উপরে নির্ভর করতেছে না। কিছুক্ষণ পরে দেখলাম তারা এই অবস্থানে চলে আসছে। ঠিক আছে, তারপরে আবার কিছুক্ষণ পরে দেখলাম তারা এই অবস্থানে চলে আসছে। তাহলে তারা সমান সময়ে সমান সমান দূরত্বগুলোকে অতিক্রম করতেছে, যদি কোনো প্রকার বাধা না থাকে। যদি কোনো প্রকার বাধা না থাকে, সো এদেরকে কেউ বাধা প্রদান করতেছে না। এজন্য আমাদেরকে একটা কষ্ট করতে হবে, বাতাস থাকলে কিন্তু বাধা দিবে।
বাতাস থাকলে একটা বাধা দিবে। তো আমরা বায়ুশূন্য কোনো জায়গায় এই এক্সপেরিমেন্টটা করতে হবে। আগে ওই জায়গা থেকে সব বাতাস সরাই ফেলতে হবে, এটাকে আমরা বলি ভ্যাকুয়াম ক্রিয়েট করতে হবে। সেই ভ্যাকুয়ামের ভিতরে যদি আমরা এটা পরীক্ষাটা করি, আসলে আমরা দেখতে পাবো বস্তুদ্বয় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে। একটু আমরা গতির সূত্রগুলোকে যদি এখানে সাহায্য নিই, গতির সূত্রগুলো থেকে তোমরা দেখো স্যার, বস্তু যখন স্থির অবস্থা থেকে পড়তেছে আদিবেগ কত? দুজনের জন্য আদিবেগ 0। অভিকর্ষজ ত্বরণ যেটা, বস্তুটা তো অবশ্যই ত্বরণে পড়তেছে। পড়ন্ত বস্তু আমরা জানি কি সুষম ত্বরণে হয় কখন? যখন খুবই স্বল্প উচ্চতায় হয়, পৃথিবী থেকে খুবই স্বল্প উচ্চতায় এই ত্বরণটা কি থাকে তোমার? এই ত্বরণটা কি থাকে? সুষম থাকে বা সমান থাকে সবসময়, ঠিক না স্যার? আদারওয়াইজ আমরা জানি কি উচ্চতার সাথে ত্বরণটা চেঞ্জ হয়। এটা তোমরা এই চ্যাপ্টারের মধ্যেই বুঝতে পারবা যে আসলে ত্বরণটা বদলে যায়। অনেকে কিন্তু বুঝতে পারে না যে স্যার আসলে কি উচ্চতার সাথে ত্বরণ চেঞ্জ হয় স্যার। আমরা দেখব নিউটনের অভিকর্ষ সূত্র যেটা আছে বা মহাকর্ষ সূত্র, অভিকর্ষ সূত্রগুলো দেখলে তখনই বুঝতে পারবো। আপাতত এটা জাস্ট মাথায় রাখি যে খুবই স্বল্প উচ্চতায়, গ্যালিলিও তো তোমার খুব বড় উচ্চতার কথা চিন্তা করে নেই, উনি চিন্তা করছেন খুবই স্বল্প উচ্চতার জন্য, ঠিক আছে? সো খুবই স্বল্প উচ্চতায় এটা তোমার কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে, এবং এটার মানে আমরা 9.8 কিংবা 9.81 এরকম ধরি, ঠিক আছে? আচ্ছা, এবার তাদের জন্য আমরা সময় সেম রাখতেছি, তাহলে সময় যদি সেম হয় আমার উচ্চতা সেম হবে না স্যার? হবে কি না? সো গ্যালিলিও অ্যাকচুয়ালি সত্য কথাটাই বলছিল। সে যখন নিজে এক্সপেরিমেন্ট করছে যে পৃথিবী সবাইকেই সমান ত্বরণ দেয়, পৃথিবী কারো ভরের উপর নির্ভর করে কি দেয় না, ত্বরণ দেয় না। এটা নির্ভর করতেছে শুধুমাত্র পৃথিবীর নিজের ভরের উপরে, বস্তুর ভরের উপরে নির্ভর করতেছে না। ত্বরণটার মান কি হবে সেটা বস্তুর ভরের উপর নির্ভর করতেছে না। তাই বস্তুর ভর ভিন্ন ভিন্ন হওয়ার পরেও আমাদের এটার যে আটা আছে, পতনটা আছে, সেটা একই রকম হচ্ছে, কারণ ত্বরণটা কি হচ্ছে? একই হচ্ছে। কথাকে বুঝতে পারছি স্যার আমি, নাকি বুঝো নাই? এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে স্যার? কনফিউশন আছে কোনো? না। তাহলে বস্তু ভিন্ন ভিন্ন কখন হতো? একটা বস্তু ভিন্ন ভিন্ন উচ্চতায় কখন থাকতো? যখন তাদের উপরে ত্বরণটা ভিন্ন হতো, ঠিক না স্যার? কারণ দেখো আমরা চিন্তা করতেছি h = ut প্লাস হাফ gt²। এখানে আমরা একটু লক্ষ্য করব স্যার, আমাদের এই যে u সেম t সেম, g যদি সেম থাকে তাহলে পুরো h সেম হয়ে যাবে। g যদি ভিন্ন হয় তখনই তো একমাত্র বস্তুটা ভিন্ন ভিন্ন উচ্চতা থাকবে, ঠিক কিনা স্যার? ঠিক কিনা? কারণ আমরা একই মান বসালে সবসময় তো একই জিনিসই পাবো, কিন্তু এখানে যদি জিটা বদলে যায় তখনই তো একমাত্র কি সম্ভব? ভিন্ন ভিন্ন উচ্চতা পাওয়া সম্ভব। তার মানে দাঁড়াচ্ছে স্যার, চলে আসেন, তার মানে দাঁড়াচ্ছে আমাদের এই যে লোহার গোলকটা যে আছে, এই লোহার গোলকের জন্য যদি একটা ত্বরণ হয় আর এই পাখির পালকের জন্য যদি আরেকটা ত্বরণ হয়, দুইটার জন্য যদি দুই রকম ত্বরণ হয় তখনই একমাত্র এই বস্তুগুলার জন্য আমরা ভিন্ন ভিন্ন উচ্চতা পাবো। কথাটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে ভিন্ন ভিন্ন উচ্চতা পাওয়ার জন্য আমাকে কি পেতে হবে? এইগুলার ত্বরণ, এগুলোর উপর ক্রিয়াশীল ত্বরণটা ভিন্ন ভিন্ন হতে হবে। এখন স্যার বিনা বাধাই অবস্থায় এদের ত্বরণটা একই থাকে, কিন্তু যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হবে? তো এই জায়গায় এটা বলার আগে আরেকটু আমরা চলে আসি। তোমরা যেহেতু নিউটনের সূত্রটা বাচ্চাকালে পড়ছো, নিউটনের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ বস্তুটার ভরের উপর নির্ভর করে না, কিন্তু বল কিন্তু বস্তুটার ভরের উপর নির্ভর করে। কি নির্ভর করে? বল কিন্তু ভরের উপর নির্ভর করে। আর একটা জিনিস তুমি খেয়াল করো, আগে বুঝাই, সুন্দর মতো বুঝবা স্যার। এই যে আমি লোহার গোলকটা নিলাম, লোহার গোলকের উপরে যখন কোনো বাধা থাকে না, যখন কোনো বায়ুর বাধা বা কোনো ধরনের বাধা থাকে না, তখন শুধুমাত্র নিচের দিকে কি কাজ করে? তখন শুধুমাত্র নিচের দিকে অভিকর্ষজ বল কাজ করে, ঠিক আছে স্যার? তো তাহলে অভিকর্ষজ বলকে আমরা কি বলি? mg বলি, ঠিক না স্যার? mg বলতেছি। তো কিন্তু যখন আমি বাতাসের বাধা চিন্তা করব তখন
একটা উপরের দিকে বাধাদানকারী বল চলে আসবে না স্যার? আসবে কি না? আচ্ছা, এইবার যদি বস্তুর ত্বরণ চিন্তা করি, তাহলে আমাকে বল থেকে আসতে হবে না? তোমাদেরকে আমি নিউটনের বলবিদ্যা পড়ানোর সময় বলছি যে বস্তু যেই ত্বরণটা এক্সপেরিয়েন্স করতেছে সেটা আসে কিন্তু লব্ধি বল থেকে। ঠিক আছে, তাহলে সবগুলা বলকে কনসিডার করে প্লাস মাইনাস করে দিয়ে লব্ধি বলটা বের করে ফেলতে হবে। একবার যদি লব্ধি বল বের করে ফেলতে পারি তাহলে আমরা সেইখান থেকে ত্বরণ বের করে ফেলতে পারবো। এখানে একটা মজার বিষয় দেখো, শুধুমাত্র বাধাদানকারী বলটা যদি সমানও হয়, তারপরেও ভিন্ন ভিন্ন ভরের বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়বে। এই জন্য গ্যালিলিও বাধাদানকারী বলটাকে কনসিডার করতেছিল না। তো এটার জন্য আমরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করব। একবার চিন্তা করব, এখন একটা লোহার গোলক নিলাম, আবার চিন্তা করতেছি ধরো আমরা একটা প্লাস্টিকের গোলক নিলাম। সো কোনটা হালকা হবে? ডেফিনেটলি প্লাস্টিক হালকা, আমরা প্লাস্টিকটা হালকা দেখছি অনেক, ঠিক না স্যার? সো লোহার গোলকটা অনেক ভারী, সেম ডাইমেনশনের, সেম ব্যাসার্ধের আর কি, আমরা একটা প্লাস্টিকের গোলক নিলাম। এখন আমাদের এখানে প্রশ্ন হইল যে লোহা আর প্লাস্টিকের মধ্যে যদি বাতাসের বাধা থাকে কোনটা আগে পড়বে বা কোনটা বেশি দূরত্ব অতিক্রম করবে? বাতাসের বাধা থাকলে উত্তর হচ্ছে লোহার গোলক, ঠিক না স্যার? উত্তর হচ্ছে লোহার গোলক। এটা কেন হয়? এই যে তোমাদেরকে এতক্ষণ যে আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছ, নিশ্চয়ই আমাদের এখানে জিটা পরিবর্তন হয়ে যেই নতুন ত্বরণটা আসছে, জি এর পরিবর্তে একটা ত্বরণ আসবে। কেন ত্বরণ আসবে? কারণ এখন শুধু জি কাজ করতেছে না, এখন অভিকর্ষ বলের বাদেও আরও একটা বল এখানে কার্যকর আছে, সেটা হচ্ছে বাধাদানকারী বল। এখন আমাকে করতে হবে কি? অভিকর্ষ বল, বাধাদানকারী বল দুইটাকে লব্ধি করে নতুন যেই বলটা আসবে সেই বলকে ভর দিয়ে ভাগ করে, নতুন যে লব্ধি বল আসবে সেই বলকে ভর দিয়ে ভাগ করে ত্বরণ বের করতে হবে। ঠিক আছে, সেই ত্বরণটা যদি এ হয়, এই এ এর মান এক একজনের জন্য এক এক রকম আসবে। বুঝছো আমার কথা? এক একজনের জন্য এক এক রকম আসবে। তাই জন্যই কিন্তু বস্তুটার উপরে কি ভিন্ন ভিন্ন হয়ে যায়, বস্তুটার ত্বরণটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। আর ত্বরণ যদি ভিন্ন হয় তাহলে বস্তুটার উচ্চতা পরিবর্তনটা ভিন্ন ভিন্ন হবে। কেউ বেশি দূরত্ব অতিক্রম করবে, কেউ কম দূরত্ব অতিক্রম করবে। তাই বিনা বাধায় বললে সমান দূরত্ব অতিক্রম করবে। যদি বাধা থাকে তাহলে একটু বুঝে নাও, কোনো ধরনের কনফিউশন কারো কারো মাথায় রাখে যে আচ্ছা স্যার বল বাধাদানকারী বল সেম, এই যে এখানে দেখো একই ডাইমেনশনের বস্তু হইলে, একই আকৃতির এবং আকারের বস্তু হইলে বাধাদানকারী বলটা একদম একই, আমি সেটাকে এফ বলতেছি, সেই এফটা একই, এম যেটা জাস্ট একটু ভিন্ন। এটার ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে লোহারটার জন্য এম, আয়রনকে আমরা এম আই বলতেছি, তারপরে এটা প্লাস্টিকেরটাকে এমপি বলতেছি, এম আই জি, এটা এমপিজি। ঠিক আছে স্যার, তাহলে আমরা যদি একটু কষ্ট করে এই পাশে ত্বরণ বের করি স্যার, আমরা যদি কষ্ট করে এই পাশে ত্বরণ বের করি, কার জন্য করব? সবার প্রথমে লোহারটার জন্য করব। লোহারটার জন্য যদি করি এ আই, তো এইখানে এটা করার আগে একটু কাজ করি স্যার, সামেশন অফ এফ, এটা আয়রনের জন্য করি আগে। আয়রনের লব্ধি বলটা একটু বের করি। লব্ধি বল, বস্তু যেহেতু নিচে পড়তেছে নিশ্চয় নিচের দিকের বলটা বড়, ঠিক আছে স্যার? কারণ বস্তু তো শুরুতে স্থির ছিল, এমন তো না যে বস্তু নিচের দিকে গতিশীল ছিল। আমরা স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছি, সো স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে বস্তুর কোনো গতি নাই, আমরা জানি বস্তু গতির দিকে যায়। ঠিক আছে, আচ্ছা গতি নাই বস্তুর, তাইলে কোন দিকে যাবে? ত্বরণ হইলে ত্বরণ যেদিকে হয় সেদিকে গতি লাভ করে, তাহলে সেদিকেই গতিশীল হয়, ঠিক না স্যার? তাহলে আমার নিশ্চয় যে ত্বরণটা নিচের দিকে কাজ করতেছে, দ্যাট মিনস আমার নিচের দিকের বলটা বড়, ঠিক কিনা? বস্তু যায় কোন দিকে? বেগের দিকে। বেগ তো তার ছিল না, কিছুক্ষণ পরে লাভ করছে। কেন লাভ করছে? ত্বরণ ছিল, বল ছিল। তাহলে লব্ধি বলটা কোন দিকে স্যার? নিচের দিকে, তাই তো নিশ্চয়ই নিচের দিকে পড়ছে, ঠিক কিনা? তো এখন বস্তুটা নিচের দিকে পড়তেছে, সো এই জন্য আমরা বলতে পারি যে এম আই জি, এই অভিকর্ষ বলটা একটু বড়, এখান থেকে আমরা এফটা বিয়োগ করে দিব। ঠিক আছে, সো এটাকে যদি ভেঙে লিখি, আমরা লব্ধি বলকে ভেঙে কি লিখতে পারি? বর ইন্টু বস্তু উপর ক্রিয়াশীল যে ত্বরণটা আছে সেই ত্বরণটা আমরা লিখে ফেলতে পারি। তো এম আই জি মাইনাস এফ। তো একটু যদি আমরা ত্বরণটাকে বের করে ফেলি তাহলে এটা জি মাইনাস এফ বাই এম আই পাবো।
একইভাবে এটা আমরা আয়রনের জন্য পাচ্ছি এ আই বলি, তারপরে প্লাস্টিকেরটার জন্য এ পিটা কেমন আসতেছে দেখো স্যার, জি মাইনাস, একইভাবে তোমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবা এমপি। খেয়াল করে দেখো স্যার, আমরা এখানে একটা জিনিস নিশ্চয়ই বলছি, এই দুইটা সূত্রের দিকে একটু খেয়াল করো। এখানে আমরা একটা কথা বলছি না স্যার, যে আয়রনের ভরটা প্লাস্টিকেরটার চেয়ে বড়, এম আই ইজ গ্রেটার দেন এমপি। তো আই যেহেতু প্লাস্টিকেরটার চেয়ে বড়, তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে এই যে আমাদের এফ বাই এম আই আর এফ বাই, এটা আমরা মুছে দিই, দেখো এফ ডিভাইডেড বাই এম আই আর এফ ডিভাইডেড বাই এমপি যদি করি কোনটা বড় হবে? আমরা যদি জানি যে দুইটা ভগ্নাংশের লব যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়, ঠিক না স্যার? লব যদি একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেটা বড় হয়, তাহলে এখানে হর ছোট কোনটা? এমপি ছোট হবে, তাহলে ভগ্নাংশটা বড় হবে, ঠিক কিনা স্যার? একটু বুঝতে পারছো সবাই? ওকে, ভেরি গুড। তাহলে এখানে আমাদের একটা জিনিস দেখো স্যার, মাইনাস হয়ে যাচ্ছে না, এই অংশগুলো, এই ভগ্নাংশগুলো মাইনাস হয়ে যাচ্ছে। তো বড় কোনটা স্যার? এইটা। এইটা মানে কোনটা বড় স্যার? এইটা মানে তোমার এই যে এটা বড়। এইটা বড় হওয়ার মানে হলো বেশি পরিমাণ ত্বরণ কমে যাচ্ছে। এটা তো ত্বরণ কমে যাওয়ার পরিমাণ, ঠিক না স্যার? অভিকর্ষ ত্বরণ কমে যাওয়ার পরিমাণ কার ক্ষেত্রে কমে যায় বেশি? প্লাস্টিকের ক্ষেত্রে বেশি কমে যায়। কেন? তার ভর কম হওয়ার কারণে। তার ভর কম হওয়ার কারণে তার ত্বরণটা বেশি পরিমাণে কমে যায়। তাহলে অবশ্যই অবশ্যই এখানে আমরা কি পাচ্ছি? এপি ইজ লেস দেন এ আই পাচ্ছি। একটুকু বুঝতে পারছো সবাই? কারণ এটা বেশি, এটা বড়। এটা যদি বড় হয় তাহলে এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, ওর থেকে কম খাইতে পারতেছে, ওর থেকে বেশি খাই ফেলতেছে। বেশি খাই ফেলতেছে মানে ওর কাছে অবশ্যই থাকবে কম, ওর কাছে থাকবে বেশি, ঠিক কিনা স্যার? এতটুকু লজিক সবাই বুঝতে পারছো? এই কারণেই স্যার একই বাধা প্রাপ্ত হচ্ছে, কিন্তু ভর পরিবর্তন হয়ে যাওয়ার কারণে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। বুঝতে পারছি? এটার পিছনে কারণটা কোন জায়গায় কেউ কি বলতে পারবো আমাকে? স্যার শুধু অভিকর্ষ বল যখন কাজ করতেছে তখন সে ভরের উপর বাদ বিচার করতেছে না, কিন্তু একটা বাধাদানকারী বল যখন চলে যাচ্ছে, এই বাধাদানকারী বল তাকে কি সহ্য করতেছে না, তাকে বলতেছে তুমি ছোট ভর, তোমাকে আস্তে আস্তে পড়তে হবে, তুমি বড় ভর, বড় ভাই, তোমাকে একটু বেশি বেশি পথ অতিক্রম করতে হবে। সো এই যে তার যে রেসিজম বলতে পারো, বা তার যে এরকম দ্বিচারিতা, এটার পিছনে কারণটা কোন জায়গায়? সে করতেছে, অভিকর্ষ বল করতেছে না, কেন বলতে পারবা? কিসের জন্য? না, প্রবাহী ঘর্ষণের জন্য না। ঘর্ষণ বলতে ঘর্ষণ বলে, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে অভিকর্ষ বল কেন এই দ্বিচারিতাটা করে না? কারণ হলো অভিকর্ষজ বল, আমি বারবার শুরু থেকে একটা কথা বলতেছি, অভিকর্ষ ত্বরণটা সেম রাখে। কেন সেম রাখে? সে একটা কাজ করে, সে এই বলের মতো প্রত্যেককে সমান সমান প্রেসার দেয় না, সমান সমান বল প্রয়োগ করে না আর কি। হ্যাঁ, ধরো যে আমার কাছে একটা ভালো স্টুডেন্ট আছে, তো তাকে নিয়ে আমি বোর্ডে টপ করাইতে পারবো। আমার কাছে একটা স্টুডেন্ট আছে, তাকে একটু যত্ন দিলে সে 90+ নাম্বার পাবে। এখন আমি যদি দুজনকেই সমান পড়ার চাপ দিই, একদম কঠিন কঠিন অঙ্ক দুজনকেই দিই, দেখা যাবে যে বোর্ডে টপ করার মতো সে করতে পারবে, আর যে হচ্ছে একটু যত্ন নিলে 90+ মার্কস পাইতো, সে দেখবা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো দুজনকে তার একই প্রেশার দেওয়া যাবে না, দুজন থেকে তার একই জিনিস আদায় করে নেওয়া যাবে না। কি করতে হবে? যে একটু বেশি টপ করার মতো আছে তাকে একটু বেশি বেশি করে আমাকে দেখতে হবে, আর যে ইয়ে করতেছে তাকে নর্মাল কমন জিনিসগুলো ভালো মতো পারে কিনা আস্তে আস্তে লেয়ার উপরে তুলতে হবে। তাকেও চেষ্টা করবো একদম উপর পর্যন্ত নিয়ে যাওয়ার, কিন্তু বেশিরভাগ সময় একদম উপরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো তার ক্ষেত্রে আমার প্রেশারটা একটু কম থাকবে, ওর ক্ষেত্রে একটু প্রেশারটা একটু বেশি থাকবে পড়ার, ঠিক আছে? তো এরকম অভিকর্ষ বলটাও তাই করে, যে যার ভর বেশি তার উপরে বেশি বল প্রয়োগ করে, যার ভর কম তার উপরে কম বল প্রয়োগ করে। আমার কেন বলা রাখতেছে, তোমরা নিজেরা তো দেখতে পারো। এই যে দেখো তো স্যার, আমরা কি বলি MLG, আর প্লাস্টিকের উপরে MPG। তাহলে কোনটা বড়? নিশ্চয়ই এটা বড়, কারণ আমার ML বড় MP থেকে,
ঠিক কিনা স্যার? তাহলে ভর যার বেশি বল তার বেশি, ভর যার বেশি বল তার বেশি, এটা কার নীতি? এটা অভিকর্ষ বলের নীতি। তাই অভিকর্ষ বল দুইটা বস্তুর উপর ভিন্ন ভিন্ন প্রয়োগ হচ্ছে, কিন্তু বাধাদানকারী বল সমান সমান প্রয়োগ হয়ে গেছে। তাই বাধাদানকারী বলের প্রভাবটা ছোটটার উপরে লাগছে বেশি, বড়টার উপরে লাগছে কম। লজিকটাকে মাথায় ঢুকছে এখন? অভিকর্ষ বল দুইজনের উপর ভিন্ন ভিন্ন প্রয়োগ হয়েছে, বড়টার উপর বেশি হয়েছে, ছোটটার উপর কম হয়েছে, কিন্তু বাধাদানকারী বল দুইজনের উপরে কি হচ্ছে? সমান সমান প্রয়োগ হয়েছে। কোনো কোয়েশ্চেন? অভিকর্ষ বল তো পৃথিবীর টানের কারণে নিচে পড়তেছে, আর বাধাদানকারী বলটা হচ্ছে বাতাসের কারণে বাধা পাচ্ছে। এটা ডিপেন্ড করে বস্তুর আকৃতির উপরে। বাতাসের ঘর্ষণ বস্তুর আকৃতির উপরে। সান্দ্রতা নামে একটা জিনিস আছে স্যার প্রবাহী পদার্থের, চ্যাপ্টার 7-এ পড়বো। এই যে 6, এরপরে আসবে 7। এখানের মধ্যে সান্দ্রতা নামক একটা কনসেপ্টের মাধ্যমে আমরা পড়ার চেষ্টা করবো আর কি। কেমন? সো এই যে এখানে বাধার কারণে এই বস্তুটা নিচে পড়তেছে, তো এই বাধাটা দুইটা শেপ একই হওয়ার কারণে সমান সমান হচ্ছে। কিন্তু অভিকর্ষ বলতো এই যে আমরা সূত্র পড়ে আসছি না, অভিকর্ষ বলের সূত্র ছোটবেলা থেকে তো পড়ে আসছে, ক্লাস 8 থেকে পড়ে আসতেছি। তো এটা কিন্তু ভরের উপরে ভিন্ন ভিন্ন হয়ে যায়, যার কারণে যখন বাধা ছিল না তখন ত্বরণটা সেম সেম ছিল, তখন সমান সমান দূরত্ব অতিক্রম করতেছে। আর যখন বাধাটা চলে আসছে, দুইজনের উপর সমান বাধা পড়তেছে, একই শেপ হওয়ার কারণে, একই আকৃতি হওয়ার কারণে বাধাটা সেম হয়ে যাচ্ছে, তাই তাদের উপরে ত্বরণটাও ভিন্ন হয়ে গেছে। আর ত্বরণ যখন ভিন্ন হয়ে গেছে তখন তখন হচ্ছে তোমার কি উচ্চতাটাও ভিন্ন হয়ে যাবে। কারণ আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে উচ্চতা, কিছুক্ষণ পরে আমরা গ্যালিলিও সূত্রতে দেখব, উচ্চতাটা তোমার হচ্ছে কি তোমার বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। আর আমরা ছোটবেলা থাকতে যে সূত্র পড়ছি এটা বলো H=UT প্লাস হাফ GT স্কোয়ার পড়ন্ত বস্তুর জন্য ধরলাম। সো এখানে তো আমাদের এইগুলো সেম, সময় তো সেম, ঠিক না? সময় তো আমি একই সময় দেবো দুজনের জন্য, তো রেসে একই সময় দেবো, তোমরা একই সময় পড়ো। 5 সেকেন্ড পরে চেক করবো কে কতটুকু উচ্চতায় আছে, তো সময় একই দিব। কিন্তু আমার এই ত্বরণ যদি তোমার ভিন্ন ভিন্ন হয়ে যায়, এইচ ভিন্ন ভিন্ন হয়ে যাবে না? হবে কি না? ওটাই তো স্যার, আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে ভিডিওটা আরেকবার দেখে নিবে, ক্লাস রেকর্ড করে দেওয়া আছে তো আরেকবার দেখবা। কিন্তু এটা মাথায় রাখবা যে বাধাদানকারী বল থাকলে কেন ভিন্ন ভিন্ন উচ্চতা হয়, আর না থাকলে কেন সমান উচ্চতা হয়। আমি আশা করি আনসার দিয়ে বলতে পারছি। এই আনসারটা 9-10-এর বাচ্চাকে দিলে সারাদিন সে বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরকে আশা করি বুঝতে পারছি। আর তোমরা অনেকটা ম্যাচিওর হয়েছে এখন। মুছে দিতে পারি স্যার এখন? একটু তুলে ফেলো, যারা যারা তোলা একটু তুলে ফেলো, এই পুরো জিনিসটা তুলে ফেলো। চ্যাপ্টারটা খুবই সিম্পল, তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছো, পড়াগুলো দিয়ে তৈরি করা। সো গ্যালিলিওর সূত্র তাই আমি দিয়ে দিলাম, গ্যালিলিওর প্রথম সূত্রটা দিলাম, এটার সাথে আরও আনুষঙ্গিক তোমাদের লেভেলটাকে, চিন্তার লেভেলটাকে আরেকটু উপরে তুললাম।
ঠিক আছে, এভাবে করে আগাবে। চ্যাপ্টারে নতুনত্বের খুব বেশি কিছু পাবা না, যেগুলো নতুন কনসেপ্ট আছে সেগুলো খুব সহজ, এবং তোমাদের ওই যে চ্যাপ্টার 4-5 আইডিয়াগুলো একটু কাজে আসবে। ঠিক আছে, বিশেষ করে 4 আইডিয়াগুলো কাজে আসবে। যেহেতু বল তো আমরা পড়ছি, ঠিক না স্যার? বল তো পড়ছি, ওই বল নিয়ে তো এখানে আলোচনা, মহাকর্ষ বল, অভিকর্ষ বল নিয়ে আলোচনা, ওইটার কিছু কনসেপ্ট আসবে। সো কম বেশি এই চ্যাপ্টারটা খুব রিল্যাক্সে আঁকানো সম্ভব। এবং আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ভালো মতো করে আমার ক্লাসগুলো করতে পারো, বুঝতে পারো, যেমন অঙ্ক আসবে আসুক না কেন, তুমি এই চ্যাপ্টার থেকে আনসার করতে পারবা। এই চ্যাপ্টারের মজাটাই এরকম যে, এবং তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারবে এটা কোন সূত্রের অঙ্ক হবে, কারণ লিটারাল সূত্র তোমাকে প্রশ্নে বলে দিবে, কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বলি চ্যাপ্টার 6, 7, 8, 9 মজাটাই জায়গায় তোমাকে প্রশ্নই বলে দিবে সূত্রটা কোন জায়গায়। ঠিক আছে, সো কনফিউশন করবে তোমাকে, আমি বারবার বলি চ্যাপ্টার 2, 3, 4, 5, ঠিক আছে এইগুলা। আবার চ্যাপ্টার 10-এ কিছু ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন আছে, এগুলো এমনি তো স্যারেরা ইচ্ছা করে গুজামিল বানাই ফেলছে। এই চ্যাপ্টারটা সহজ ছিল, কিন্তু ইচ্ছা করে স্যারা গুজামিল বানাই ফেলছে। তো প্রশ্ন করার সময় রেনোর চার্টটা ইউজ করে না, এগুলোকে ফলো করে না, এই জন্য সমস্যা হয়ে গেছে। আদারওয়াইজ ওই চ্যাপ্টারটা খুবই মজার আছে, ইন্টারেস্টিং। তো তোমরা শেষ করতে থাকো ভাই। ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে হোপফুলি কোনো ঝামেলা হবে না। আমার সাথে যে কোনো প্রবলেম তোমরা আমার সাথে যোগাযোগ করবা। এবার একটু কষ্ট করে নিউটনের গ্যালিলিওর পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা একটু লিখি আমরা। হোপফুলি তোমরা পুরো জিনিসটা তুলে নিছো, তুলতে থাকো, আমি দ্বিতীয় সূত্রটা তুলতে থাকি, তারপর বুঝাই দিচ্ছি। দ্বিতীয় সূত্র এটা হচ্ছে স্থির অবস্থান হতে সেম কন্ডিশন বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক নাকি স্যার? ওই সময়ের সমানুপাতিক, ইয়েস, ওই সময়ের সমানুপাতিক। দেখো স্যার, একটা বস্তুকে যখন আমরা পড়তে দিচ্ছি, এই যে একটা গোলক নিচের দিকে পড়তেছে, তো আমরা বলতেছি এই বস্তুটা যখন t = ধরো 2 সেকেন্ড তখন বেগ কত, তারপর এটা আরও পড়তেছে, বললাম t = 3 সেকেন্ড তখন বেগ কত। এরকম কোয়েশ্চেনগুলো বারবার আমাদের করা হয়, তখন আমরা কিভাবে বের করতে পারি। সো এগুলোর মধ্যে একটা খুব সুন্দর রিলেশন আমাদের ইয়েতে করে দিচ্ছে, সেটা হলো গ্যালিলিও করে দিচ্ছে। গ্যালিলিও সূত্রগুলো আমি বারবার করে বলতেছি, গ্যালিলিও সূত্রগুলো কনসিডার করার সময় আমরা অভিকর্ষ ত্বরণকে কি ধ্রুব ধরে করছি, কারণ গ্যালিলিও নিজেও এক্সপেরিমেন্টালি যে ডাটাগুলো পাইছিল, সে আসলে চিন্তা করে দেখো না, সে কি 4 দশমিকের পরে ভ্যালু নিতে পারছে? সে চিন্তা করে না যে 4 দশমিকের পরে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ভিন্ন ভিন্ন আসতেছে, ভুল আসতেছে, সে সেটা ভাবে নাই। সো 4 দশমিক পর্যন্ত প্রাইস 4-5 দশমিক পর্যন্ত ভ্যালু সেমই থাকে, অ্যাকুরেট থাকে। তো সে বলে যে আরে সেরা, বলে কি অভিকর্ষ ত্বরণ তো সুষম ত্বরণ, সে ভাবতেছিল, কিন্তু বাস্তবে তো অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ না, স্বল্প উচ্চতায় সুষম ত্বরণ। সো সে সেটা পাইছে, তো সেটা পেয়ে সে দেখছে যে এই বেগটা সময়ের সমানুপাতিক হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, এই বেগটা সময়ের কি হয়ে যাচ্ছে? সমানুপাতিক হয়ে যায়। তার মানে কি, যে তুমি ভিন্ন ভিন্ন সময়ের, এটাকে আমরা v1 বলতেছি, এটাকে আমরা v2 বলতেছি, এই যে v2/v1 যখন করবা তখন কিন্তু সেটা t2/t1 আসবে। অর্থাৎ তোমার সময় এবং সময়ের যে অনুপাত, এখানে যেমন সময়ের অনুপাত 3/2 না স্যার, তাহলে বেগের অনুপাতও অবশ্যই 3/2 হবে। আদতে 3/2
হয় না 1.5 দিয়ে 000 দিয়ে 3টে 4টার পরে গিয়ে একটা ভ্যালু আসে। ঠিক আছে, কেন আসে? কারণ অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আসে। তো তারপরও এখানের মধ্যে আমরা কি করতেছি, এটাকে কনসিডার করতেছি সেম থাকে, কারণ স্বল্প উচ্চতায় অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ এটা আমরা কনসিডার করতে পারি, এটা আমাদের অ্যাজাম্পশন। বুঝছো? ওকে, তো সেই ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রটাকে আমরা টেস্টিফাই করে বলতেছি ইয়েস গুড, এই সূত্রটা ভালো। তোমরা চাইলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি থেকে চিন্তা করতে পারো। ইউ তো আমাদের শূন্য, ইউ যদি আমাদের শূন্য হয়ে যায় ভি ইকুয়াল টু জিটি, জি যদি কনস্ট্যান্ট হয় ভি প্রপোর্শনাল টু টি। ঠিক কিনা স্যার? এই যে প্রমাণ। বুঝছো আমার কথা? সো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আমার ইউ তো শূন্য, স্থির বস্তুর জন্য কি, এই স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তুর জন্য কি ইউ এর মানটা শূন্য হয়ে যাবে। তো শূন্য হওয়ার কারণে আমরা কি পাচ্ছি, ভি ইকুয়াল টু জিটি পাচ্ছি। ভি ইকুয়াল টু জিটি হলে জি তো কনস্ট্যান্ট, জিকে যদি কনস্ট্যান্ট ধরি তখনই একমাত্র এটা কি বলতে পারি, ভি প্রপোর্শনাল টু টি। জি কনস্ট্যান্ট বলতে কি বুঝাচ্ছি, প্রত্যেকটা অবস্থানের জন্য জি একই, সেটা বুঝাচ্ছি। ক্লিয়ার? তো তখন আমরা এটা লিখতে পারি। তো সেই সেন্সে আমার এই গ্যালিলিওর কথাটা ঠিক আছে, এখানে আমরা ছোট্ট করে প্রমাণটা দিলাম। এটা অল্প উচ্চতার জন্য ঠিক আছে। তা আমরা এই অল্প উচ্চতার জন্য এগুলাকে ইউজও করি, এবং এইগুলাই কিন্তু মূলত নিউটনকে আইডিয়া দিছিল। এইগুলোর উপর ভিত্তি করে নিউটন চিন্তা করতে পারছিল মহাকর্ষ বলটা আবিষ্কার করতে গিয়ে। বুঝতে পারছো? মহাকর্ষ বলের সূত্রটা আবিষ্কার করতে গিয়ে। ঠিক আছে স্যার, এটা মুছবো না, ঠিক আছে, তুলে ফেলো। এখানে একটা ইমপ্লাইজ দিয়ে দিও। সমান তুলে এখানে অনেকে আছো আমার আগে ক্লাস শুরুর দিকে ক্লাসগুলো করা নাই, তো সমান তুলে যদি আমি সমানুপাতিক দিতে চাই তাহলে কনস্ট্যান্টগুলোকে বাদ দিয়ে ফেলি, জাস্ট যাদের পরিবর্তন হচ্ছে চলকগুলোর মধ্যে সম্পর্কটা করে দিই আমরা। হ্যাঁ, সো কনস্ট্যান্ট চলে গেছে, সমান ওটা সমানুপাতিক চলে আসছে। একইভাবে সমানুপাতিক থেকে সমান আনতে গেলে তখন কিন্তু ধ্রুবগুলোকে আনতে হয়, সমানুপাতিক ধ্রুবকটাকে আনতে হয়। বুঝবো স্যার? সো যদি তোমাদের দ্বিতীয় সূত্র হয়ে যায়, এখন আমরা তৃতীয় সূত্র করব। তৃতীয় সূত্র এটাও সেম, স্থির অবস্থান থেকে বিরামানায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে, এইটুকু পর্যন্ত আমাদের সেম থাকবে, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব মানে বুঝো, সে যেই অবস্থান থেকে যাত্রা শুরু করছে সেই অবস্থান থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কিন্তু উপর থেকে হিসেব হয়ে আসবে, ঠিক না? চ্যাপ্টার 5-এও আমরা বলছি যে গতির কথাবার্তা চিন্তা করতে গেলে অতিক্রান্ত দূরত্ব হিসাব করতে হয়। অতিক্রান্ত দূরত্বটা উপর থেকে হিসেব হয়, কারণ সে আদিতে এখানে ছিল, শেষে এখানে চলে আসছে। আদি আর শেষের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত সরণ, ঠিক না স্যার? তো এখানে আমাদের অতিক্রান্ত দূরত্বটা উপর থেকে হিসেব হয়ে আসতেছে। তো বলছি স্থির অবস্থার মধ্যে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক, বুঝতে পারছো? তাহলে আমরা যদি সময়ের বর্গ নিই তাহলে এটা একটা সমানুপাতিক করতে পারবো, এইচ সময়ের বর্গ, এইটার সম্পর্কটা হবে সমানুপাতিক। ঠিক আছে? দ্যাট মিনস আমরা ডিফারেন্ট টাইমে যদি দুইটা হিসেব করি, এই যে দেখো, এই যে এখানে একটা অবস্থান, এই যে এখানে একটা অবস্থান, এখানে ধরো যে আমাদের T1 ইকুয়াল টু ধরো যে আমরা 2 সেকেন্ডের জন্য হিসাব করতেছি, এখানে আমরা H1 বের করতে চাচ্ছি, এখানে আমাদের T2 3 সেকেন্ড, H3 হোয়াট, এরকম পজিশনে আমরা H2, হ্যাঁ। সো H2 ডিভাইডেড বাই H1 যদি করি আমরা,
T2 ডিভাইডেড বাই T1 দুইটার উপরে স্কোয়ার করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। আচ্ছা আচ্ছা, জানো তোমাদের এই গ্যালিলিওর সূত্র থেকে একটা বইতে প্রশ্ন আসছে, তোমরা বেশিরভাগই এই গ্যালিলিওর সূত্রগুলোকে পাত্তা দাও না, এগুলোর মূল যে প্রয়োগটা কেমনে করতে সেটা জানো না দেখে এই প্রশ্নটা অনেকে আনসার করতে পারে নাই। অতীতে একটা সময় এটা বইতে একটা প্রশ্ন আসছে, ছোট্ট করে এই প্রশ্নটা আমরা দেখি। প্রশ্নটা খুবই সহজ। প্রশ্নটা ছিল এমন যে একটা পানির কল আছে, বুঝছো, একটা নির্দিষ্ট উচ্চতা একটা পানির কল আছে। আমার যতটুকু মনে পড়ে পানির কলটার উচ্চতা হচ্ছে 1 মিটার। সো আমরা একটা পানির কল এঁকে ফেলবো। জানি না আমি কিভাবে আঁকতেছি, এত সুন্দর হবে না। আমরা চিন্তা করলাম একটা পানির কল আছে, ঠিক আছে। সো এই পানির কলটার উচ্চতাটা দেওয়া আছে কত? 1 মিটার উচ্চতা দেওয়া আছে। তো পানি এখান থেকে ফোটায় ফোটায় পানি করতেছে। একটি পানির কল হতে ফোটায় ফোটায় পানি পড়ে, ফোটায় ফোটায় পানি পড়তেছে। তো দেখো ফোটায় ফোটায় পানি পড়ার মানে কি তোমরা বলতে পারবা? প্রত্যেক ফোটার মাঝখানে যে টাইম ইন্টারভ্যাল ওটা সেম না স্যার? একই সময়ে ব্যবধানে পড়তেছে না পানির ফোঁটাগুলা, ঠিক না? টপ 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 করে একই সময় পরপর পানিগুলো পড়তেছে, ঠিক না? সো পড়তে দেখতে পাবে পানি তোমরা পানির কল থেকে? ওকে, ভেরি গুড। তাহলে এখানে বলতেছে প্রথম ফোঁটাটি তুলে ফেলে একটু সাথে সাথে। প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে তখন তৃতীয় ফোঁটাটি কল হতে নির্গত হয়। ভূমি হতে, প্রশ্ন হচ্ছে ভূমি হতে, ওই সময়ে ভূমি হতে ওই সময় ভূমি হতে দ্বিতীয় ফোঁটাটি কত উচ্চতায় ছিল? এখানে বলছে যখন প্রথম ফোঁটাটা ভূমি স্পর্শ করছে তখন তৃতীয় ফোঁটাটা মাত্র বের হলো। তাহলে দ্বিতীয় ফোঁটার অবস্থা কি? নিশ্চয়ই মাঝখানে কোনো এক জায়গায় ঝুলে আছে, পড়তেছে আর কি, ঝুলে আছে না, পড়তেছে নিচের দিকে। সো প্রথম ফোঁটাটা যখন ভূমি স্পর্শ করছে তৃতীয় ফোঁটাটা বের হচ্ছে দ্বিতীয় ফোঁটাটা মাঝে কোনো একটা জায়গায়, এই দ্বিতীয় ফোঁটার উচ্চতাটা বের করতে বলা হয়েছে। বুঝছো ব্যাপারটা নাকি বুঝো নাই? বুঝছি, বুঝো নাই? প্রশ্নটাতে বলছে যে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। এই যে যখন প্রথম ফোঁটাটা, এই যে প্রথম ফোঁটাটা যখন ভূমি স্পর্শ করে তখন তৃতীয় ফোঁটাটা পানি এই যে কল থেকে বের হয়েছে মাত্র। এখন বলছে কি দ্বিতীয় ফোঁটার উচ্চতা বের করো, এই দ্বিতীয় ফোঁটাটার উচ্চতাটা বের করতে বলা হয়েছে। বুঝছো? যারা আমার কাছে শুরু থেকে ক্লাস করছো তারা জানো চ্যাপ্টার 3তেও আমি এই প্রবলেমটা করাইছি, কিন্তু এবার চ্যাপ্টার 3তে অনেক লম্বা করে জিনিসটা করছি। এখন গ্যালিলিও সূত্র দিয়ে খুব সহজে করে ফেলা পসিবল, একদম সহজে করে ফেলা সম্ভব এই প্রবলেমটা।
অনেকেই গতিসূত্র দিয়ে করে, ম্যাক্সিমামই গতিসূত্র দিয়ে এটাকে সলভ করে, কিন্তু গতিসূত্র দিয়ে সলভ করলে সময় লাগে একটু বেশি, কিন্তু গ্যালিলিও সূত্র দিয়ে যখন আমরা চিন্তা করব সময়টা লাগবে খুবই কম। সো আমরা এই টাইম ইন্টারভেলগুলোকে সমান সমান ধরতে পারি। এই যে দেখো, প্রথম ফোঁটা থেকে দ্বিতীয় ফোঁটা, দ্বিতীয় ফোঁটা থেকে তৃতীয় ফোঁটা, এই যে এটা কিন্তু একটা পয়েন্টেরই ইমপ্রেশন বোঝায় না, একটা ফোঁটার ইমপ্রেশন বোঝায় না, ঠিক কিনা? আমার কথাটা একটু ভালো মতো খেয়াল করে বুঝো তো স্যার। এই 1 নম্বর ফোঁটাটা প্রথমে পানির কল থেকে বের হয়েছে, তারপরে এই দ্বিতীয় ফোঁটাটার অবস্থানে ছিল, তারপরে তৃতীয় ফোঁটাটার অবস্থানে আছে, অর্থাৎ প্রত্যেক ফোঁটার উপরে অভিকর্ষ যে প্রভাবটা আছে সেম না স্যার? আচ্ছা, তাহলে সেম যদি হয় তাহলে আমরা ভেবে নিচ্ছি যে প্রথম ফোঁটা এখানে টোটাল একটা টাইম অতিক্রম করছে, প্রথম ফোঁটাটার টাইম লাগছে ধরো যে টি পরিমাণ সময়, ঠিক আছে? তার মানে দ্বিতীয় ফোঁটাটা নিশ্চয় টি এর অর্ধেক পরিমাণ সময় এখানে ছিল, ঠিক কিনা স্যার? কারণ সে তো তার কি করবে, সে তো তার আগের ফোঁটা বের হওয়ার একটা নির্দিষ্ট সময় পরে আসতেছে, ঠিক না? তো আমরা এখন ওইটাকেই আসলে টি বলবো, যে আমরা ধরে নিব যে এখানে লিখি, দেখো এটা মুছে দিচ্ছি, কেমন স্যার? এটুকু আমরা মুছে দিই স্যার, এটা থাকুক জাস্ট। আমরা ধরে নিব, ধরি টি সময় পর পর পানির ফোঁটা নির্গত হয়। তার মানে 3 নম্বর ফোঁটাটা যেহেতু কল থেকে বের হচ্ছে, তাহলে প্রথম ফোঁটাটা নিশ্চয়ই 2t সমান সময় নিয়ে ভূমি স্পর্শ করছে, ঠিক কিনা? কারণ 3টা ফোঁটা অলরেডি বের হয়ে গেছে, প্রথম ফোঁটা বের হলো, তারপর দ্বিতীয় ফোঁটা বের হয়েছে, মাঝখানে টাইম ইন্টারভেল কত ধরছি আমরা? টি ধরছি। আবার দ্বিতীয় ফোঁটা বের হওয়ার পরে তৃতীয় ফোঁটাও বের হয়ে গেছে, তাহলে আরেকটা টাইম ইন্টারভেল হয়ে গেছে না? তাহলে প্রথম ফোঁটাটা এখান থেকে ভূমি স্পর্শ করা পর্যন্ত সময় কতক্ষণ লাগছে? কত লাগছে? 2t পরিমাণ সময় লাগছে। ভেরি গুড। তাহলে প্রথম ফোঁটার জন্য সময় লাগছে কত? সময় 2t। আচ্ছা, এবার বলো তো স্যার, প্রথম ফোঁটার সময়কে আমরা t1 বলি, t1 = 2t। এবার আমরা যদি দ্বিতীয় ফোঁটার জন্য চিন্তা করি, দ্বিতীয় ফোঁটার সময়টা কত হবে? t2 = শুধু t হবে না, কারণ দ্বিতীয় ফোঁটা বের হওয়ার পরে তৃতীয় ফোঁটাটা মাত্র বের হচ্ছে, তাহলে মাঝখানে টাইম ইন্টারভেলটা কত? শুধুমাত্র t। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা বুঝলাম। এবার প্রথম ফোঁটার উচ্চতা আমরা জানি কিনা, প্রথম ফোঁটার অতিক্রান্ত দূরত্বটা আমরা জানি কিনা? প্রথম ফোঁটার অতিক্রান্ত দূরত্বটা 1 মিটার, আর আমরা ভূমি থেকে x উচ্চতা এটা ধরতেছি, ঠিক আছে স্যার? আচ্ছা, x, আর এটাকে আমরা বলতেছি h2, যেহেতু এটা দ্বিতীয় ফোঁটাটা অতিক্রম করছে দূরত্ব, দ্বিতীয় ফোঁটার অতিক্রান্ত দূরত্বকে আমরা h2 বলবো না স্যার? h2। আর আমাদের এই 1 মিটারটা হচ্ছে তোমার h1, h1 = 1 মিটার। এবার খেয়াল করে দেখো, আমরা যদি গ্যালিলিও সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করি, আমরা চট করে h2 বের করে ফেলতে পারবো। h2 = কি হবে? এই যে গ্যালিলিওর সূত্র হতে তৃতীয় সূত্র হতে লিখতে পারো, এটা লিখতে পারি। এটা লেখার পরে এবার দেখো t2 এর জায়গায় আমরা লিখবো t², t1 এর জায়গায় লিখবো 2t² ইন্টু h1। তো একটু যদি তোমরা ক্যালকুলেশন করো, t² 4t² ইন্টু 1, t² যাবে, তাহলে h2 এর ভ্যালুটা কত থাকে স্যার আমাদের? h2 এর ভ্যালু থাকে 1/4 মিটার, 1/4 মিটার। আবার একটু যদি লক্ষ্য করো, ভূমি থেকে উচ্চতা যে এক্সটা আছে, এই x = হবে আমাদের h1 - h2, তাহলে এখান থেকে 1 - 1/4 হয়ে যাবে 3/4 মিটার, হুইচ ইজ 0.75 মিটার উচ্চতায়। 0.75 মিটার উচ্চতায় আমাদের দ্বিতীয় ফোঁটাটা অবস্থান করতেছে। ক্লিয়ার স্যার?
খুবই মজার। আমরা টি সময় পর পর পানির ফোঁটা পরে বললাম, প্রথম ফোঁটাটা তাহলে 2t সমান টাইম ইন্টারভেল নিয়ে ভূমি স্পর্শ করছে। তাহলে দ্বিতীয় ফোঁটাটা তাহলে কি টি সমান টাইম ইন্টারভেলে আছে, কারণ সে টি সময় পরে বের হলো। এবার গ্যালিলিও তৃতীয় সূত্র থেকে যদি করি, তাদের উচ্চতাগুলোর অনুপাতটা কি হবে স্যার? সময়ের বর্গের অনুপাতের সমানুপাতিক, মানে উচ্চতারা সময়ের বর্গের সমানুপাতিক। সেই হিসেবে আমরা এটা লিখে ফেলতে পারি। লেখার পরে কিন্তু অঙ্কটা হয়ে গেছে, দেখছো স্যার? তো তোমার মাথায় যদি এই বুদ্ধিটা থাকে, তাহলে তুমি কিন্তু মাত্র 30 সেকেন্ডে অঙ্কটা করে ফেলতে পারবা। ঠিক আছে? সো গ্যালিলিও সূত্র নিয়ে মোটামুটি যত ধরনের জিনিসপাতি তোমাদের লাগবে, যেভাবে তোমাদের এটাকে কনসিডার করতে হবে, চিন্তা করতে হবে, সব কিছুই কিন্তু আমি বলে ফেলছি। এই অঙ্কটাতে কারো কোনো প্রশ্ন আছে স্যার? কোনো কনফিউশন? ভেরি গুড। মুসলাম স্যার আমি, হ্যাঁ। সো আমরা কম বেশি পড়ন্ত বস্তুর গ্যালিলিও সূত্র নিয়ে পড়ালেখা আমাদের শেষ। হোপফুলি তোমরা এটা হয়ে ফেলছো নাকি? আচ্ছা, এবার আমরা অনেকক্ষণ ধরে নিউটনের ইন্সপাইরেশন নিয়ে অনেকক্ষণ গেজালাম, অনেক কথাবার্তা বললাম। এখন আমরা একটু চ্যাপ্টারের নামগুলোর দিকে লক্ষ্য করি। মহাকর্ষ, অভিকর্ষ, এই দুটো শব্দের কিন্তু সংজ্ঞা হিসেবে চলে আসতে পারে আপনাদের কাছে, আমরা সেটা পড়ব। তার আগে আরেকটু কথা বলি। এই চ্যাপ্টারে নিউটনের ইন্সপাইরেশন আমরা শুধুমাত্র গ্যালিলিওকে বললে সেটা একটু ভুল হবে। নিউটনের কিন্তু ইন্সপাইরেশন আরও একজন বিজ্ঞানী ছিলেন, সেটার নাম হচ্ছে কেপলার। কেপলার বাবাজি একটা অন্যরকম চিন্তা করছে। কেপলার বাবাজি ভাবে যে গ্রহগুলা কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। আরে বাবা, এ সূর্যের প্রতি এত মায়া কেন? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেই আছে, ঘুরতে আছে, কেন ঘুরতেছে? কেন সূর্যের ভেতরে ঢুকে যাচ্ছে না, অথবা সূর্য থেকে বাইরের দিকে চলে যাচ্ছে না? তার মধ্যে এই ধরনের একটা চিন্তা ভাবনা চলে আসছিল। কেপলার কিন্তু, তোমাদের একটু বলে রাখা ভালো, কেপলার কিন্তু গ্যালিলিওর সমসাময়িক বিজ্ঞানী। চিন্তা করো, তাদের পরে পরে একদম জাস্ট পরে বিজ্ঞানী হচ্ছে তোমার নিউটন। সো এই গ্যালিলিওর ভাবনাটা ছিল পড়ন্ত বস্তু নিয়ে, কেপলার ভাবনাটা ছিল অন্যরকম। কেপলারের ভাবনাটা হচ্ছে কেন পৃথিবী সূর্যের মতো পড়ে যাচ্ছে, অথবা চাঁদ কেন শুধুমাত্র কি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু পৃথিবীতে এসে পড়ে যাচ্ছে না। বুঝতে পারছো? বা বাইরে চলে যাচ্ছে না। কেপলারের চিন্তা ভাবনাগুলো ছিল এগুলো নিয়ে। তখনের দিনে না ভাই, বিজ্ঞানীদের মধ্যে একটা মানে অদ্ভুত রকমের আকর্ষণ ছিল ওই আকাশ সম্পর্কে। ঠিক আছে? সো
এইটার সাথে তোমার অনেক রকমের ইয়ার চিন্তাভাবনা ছিল। তারা অনেক ধরনের আজগুবি চিন্তাভাবনা করতো যে আচ্ছা এরকম হচ্ছে মনে হয়, কোনো কিছুর পিঠে চড়ে মনে হয় সূর্য চলতেছে, কোনো কিছুর পিঠে চড়ে মানে চন্দ্র চলতেছে, পৃথিবী চলতেছে, এরকম চিন্তাভাবনাগুলো আসলে ছিল তখনের সময়ে। তো তখন এক একজন এক এক রকম থিওরিগুলো দিচ্ছে, এক এক রকম দর্শন ছিল, ঠিক আছে। তো কিন্তু যখন যাই হোক না কেন, আমাদের এখানে নিশ্চয়ই একটা সিস্টেম আছে। যিনি সৃষ্টি করছেন একটা সিস্টেমের মধ্যে সৃষ্টি করছেন, এই সৃষ্টিটা, এই সিস্টেমটাকে তারা জানার জন্য চেষ্টা করছে ক্যাপলার। তো ক্যাপলারের এই চিন্তা ভাবনাটা নিউটনের মনেও নাড়া দিছে যে নিশ্চয়ই কিছু একটা আছে এখানের মধ্যে। ততদিনে সে তো তোমার বল টল নিয়েও কাজ করতেছে, তো সে গতির সূত্রগুলো নিয়েও কাজ করতেছে। সো তার কাছে গতির সূত্রগুলো নিয়ে কাজ আছে, এর মধ্যে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রের একটা ইন্টারেস্টিং টপিক আছে, ক্যাপলারের এই কথাবার্তা আছে। এই সবগুলোকে ইন্সপাইরেশন নিয়ে নিউটন শুরু করলেন মহাকর্ষ এবং অভিকর্ষ। ঠিক আছে স্যার? সো সবাই একটু স্টার্ট করো মহাকর্ষ শব্দটা দিয়ে। মহাকর্ষ। সো নিউটন সহজ ভাষায় ক্যাপলারের প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে। নিউটন বলতেছে দুটো বস্তুর মধ্যে যদি ভর থাকে, দুটো নির্দিষ্ট ভরের বস্তু, মানে দুটো বস্তুর মধ্যে যদি ভর থাকে, তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। তো নিউটন বলতেছে যে এই চন্দ্র পৃথিবী দ্বারা আকর্ষণ অনুভব করতেছে, এই আকর্ষণের কারণেই সে পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারতেছে না, পৃথিবীর চারপাশে শুধু ঘুরতেছেই আর ঘুরতেছে, বুঝতে পারছো? তো সে একটা মহাকর্ষ বল নামে বল এখানে কল্পনা করে নিয়ে সেটাকে নির্ণয় করছে, বুঝতে পারছো? সো একটু লিখে ফেলো তো স্যার মহাকর্ষ শব্দটা কি। সো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এটা কিন্তু স্যার আকর্ষণ বল, আকর্ষণ বলকে বা আকর্ষণ কে লিখো স্যার মহাকর্ষ বলে, মহা যুগ আকর্ষণ, তাই মহাকর্ষ শব্দটা আসছে। মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এরকম যদি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু নিই আমরা, তাদের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলি? মহাকর্ষ বলি। ঠিক আছে স্যার? এবার আরেকটা শব্দ, আমরা যেহেতু পৃথিবীতে থাকতেছি, পৃথিবীর জন্য শব্দটাকে আরেকটু সুন্দর করে বলতেছে, পৃথিবী যাকে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলটাকে আমরা অন্যভাবে বলতেছি। সো কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষ, মধ্যাকর্ষ শব্দটাও অনেক সময় উচ্চারণ করা হয়, মধ্যাকর্ষ বল বলে। অভিকর্ষ শব্দটার আরেক নাম হচ্ছে মধ্যাকর্ষ, মধ্যাকর্ষণ। ঠিক আছে? তো আমরা এই যে 1600 সালের জাস্ট আগে পরে এগুলা নিয়ে গ্যালিলিওর কথাবার্তা বলতেছি। নিউটন 1687 সালের দিকে একটা বই বের করছিলেন, বইটার নাম ছিল হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। সো প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এই বইটাতে সে মহাকর্ষ বল নিয়ে আলোচনা করছেন। ঠিক আছে স্যার? সো আমি কি এগুলা মুছতে পারি?
ওকে, ভেরি গুড। তাহলে আমরা মহাকর্ষ বলের সূত্র, নিউটনের মহাকর্ষ বলের সূত্রটা একটু লিখবো স্যার। নিউটনের মহাকর্ষ বলের সূত্র, ওই যে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে সে যে মহাকর্ষ বলের সূত্রটা দিছে সেটাই অবিকল আমরা পড়ব। মহাকর্ষ বলের নিউটনের মহাকর্ষ বলের সূত্র। সো একটা ফাংশন মানে আমরা কি বলতেছি, এক দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক, ঠিক আছে স্যার? দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক। সো একটা ফাংশনকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, অনেকভাবে না চলে 4 ভাবে প্রকাশ করতে পারি। কি কি? বিবৃতি, বীজগাণিতিকভাবে, গ্রাফের মাধ্যমে, চার্টের মাধ্যমে। তোমরা চার্ট করছো না স্যার, এক্স এর ভ্যালু এটা এটা এটা, তাহলে এক্স এর ভ্যালু এই অমুক অমুক অমুকের জন্য ওয়াই এর ভ্যালু তমুক 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 হয়ে যায়, ঠিক না স্যার? করছো তো, এটাকে আমরা চার্ট বলতেছি, ঠিক আছে? আর ফাংশন গ্রাফ তো চিনো, ঠিক কিনা স্যার? একটা এক্স অ্যাক্সিসটাকে একটা ওয়াই অ্যাক্সিসটাকে সম্পর্ক করে ফেলি। তাহলে স্যার আমরা একটা ফাংশনকে কয়েকভাবে প্রকাশ করতে পারি। মহাকর্ষ বলের যে ফাংশনটা আছে সেটাকে নিউটন বিবৃতির মাধ্যমে প্রকাশ করছিল একটা। সো নিউটনের সূত্রের যে বিবৃতিটা আছে সেই বিবৃতিটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে লিখলে সুন্দর হবে। মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের, কোনো জায়গায় তোমরা এটাকে সরলরৈখিক, মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বলতেছে। তো মধ্যবর্তী দূরত্ব বলতে আসলে আমরা সরলরৈখিকই বুঝি। সো তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো এটাকে যদি এবার আমরা গাণিতিক রূপ দিই, মানে অ্যালজেব্রিক ফর্মে লিখি, বীজগাণিতিক রূপে লিখি, তাহলে সে বলতেছে ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক। সো আমরা দুটা বস্তু নিলাম, এই যে একটা বস্তু, এই যে আরেকটা বস্তু, পৃথিবী এবং চাঁদ নিলাম, ঠিক আছে? পৃথিবী এবং চাঁদ একে অপরকে আকর্ষণ করতেছে। তো পৃথিবীর ভরকে ধরো আমরা বললাম m1, চাঁদেরটাকে বললাম m2। তাহলে তাদের m1 এ m2 ভরের গুণফলের সমানুপাতিক বলছে। আরেকটা কথা কি বলছে? তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মধ্যবর্তী দূরত্ব মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটাকে আমরা ডি বা আর বলি, ঠিক আছে স্যার? আর বললেই জিনিসটা সুন্দর বেশি হয়। তো আর দিয়ে আমরা প্রকাশ করতেছি ওই আর এর বর্গের ব্যস্তানুপাতিক। তো লিখলাম স্যার। তো এই দুইটাকে একত্রিত করে লিখলে কি বলা যায় স্যার? এই দুইটাকে একত্রিত করে লিখলে বলা যায় F is proportional to m1 m2 divided by r square। একটু লক্ষ্য করো তো, 1 মিনিট পজ দিই, তোমরা একটু দিকে লক্ষ্য করো তো। আমরা যদি সমানুপাতিক তুলি একটা ধ্রুবক আনতে হবে না স্যার? সো নিউটন এটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি বলছে। একটু এই পরিচয়টা নিয়ে নাও, এমসিকিউতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলে এখানে কাজে আসবে, এই কথাগুলো শোনাটা জরুরি। সো নিউটন যে কনস্ট্যান্টটাকে ধরছে, এই জিটাকে, এই জি হলো সার্বজনীন, বিশ্বজনীন, যেমন খুশি বলতে পারো। সার্বজনীন মানে হচ্ছে ইউনিভার্সাল মানে বুঝো পুরা ইউনিভার্সে যেটা খাটবে।
সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আচ্ছা, এরকম একটা সার্বজনীন ধ্রুবক আমরা আগেও পড়ছিলাম, সেটা কি কেউ বলতে পারো? ফিজিক্সে আরেকটা সার্বজনীন ধ্রুবক পড়ছিলাম, কোন চ্যাপ্টারে পড়ছিলাম সেটা বলতে পারবে অ্যাটলিস্ট? আমরা এরকম আরেকটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট পড়ছিলাম, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, মনে আছে স্যার? এটাও কিন্তু দুনিয়ার যেই কোনো জায়গায় সেমই হবে, মহাবিশ্বের যেই কোনো জায়গায় সেমই হবে, এটা কোনো কিছুর উপরে আর নির্ভর করতেছে না, এটা অলওয়েজই সেম হবে। তোমার ওই কি বলে মাধ্যম, বস্তুর ভর, হাবি জাবি এগুলোর উপরে চেঞ্জ হচ্ছে না। তো সার্বজনীন গ্যাস ধ্রুবক ছিল, এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে স্যার, কোন ধ্রুবকগুলো সার্বজনীন তোমাকে মাথায় রাখতে হবে, কিন্তু সার্বজনীন মানে এটা আমরা সবসময় একই ধরতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? কিছু কিছু ধ্রুবক আছে মাধ্যমের উপর চেঞ্জ হয় না, যেমন তোমরা আচ্ছা তোমরা এখনো পড়ো নাই, সেকেন্ড ইয়ার ওটা পড়বা যে চুম্বকের ক্ষেত্রে, সরি তড়িৎ বলের ক্ষেত্রেও চিন্তা করতে গেলে, ও তড়িৎ বল তোমরা পড়ছো তো? এই তড়িৎ বল যে তোমরা পড়ছো ছোটবেলায় পড়ছো না স্যার? তড়িৎ বলে এখানে একটা কে পড়ছো, তারপর Q1 Q2 ডিভাইডেড বাই r² পড়ছো না? এই কেটা মাধ্যমের উপর নির্ভরশীল ছিল না, কিন্তু এই জি বাবাজি কারোর উপর নির্ভর করে না। বুঝতে পারছো স্যার? তো তাহলে এই ধ্রুবকটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এটা মাধ্যমের উপর নির্ভর করে না, যেই কোনো জায়গায় সেম পাবো আমরা স্যার। তাহলে এখান থেকে আমরা মহাকর্ষ বল কি পেয়ে গেলাম? F = G m1 × m2 ডিভাইডেড বাই r²। এইটা হলো আমাদের নিউটনের মহাকর্ষ বলের সূত্র। আচ্ছা, এবার আমরা তো জানি বল একটা ভেক্টর রাশি, তার আগে একটা জিনিস বলো তো স্যার, আচ্ছা এই যে আকর্ষণ বলটা কে অনুভব করবে? ধরো পৃথিবী চন্দ্রকে টানতেছে, চন্দ্র পৃথিবীকে টানতেছে, এইটা কোনটা কোনটা হবে? এই এফটা কি পৃথিবী চাঁদকে যে বলে টানে সেটা, নাকি চাঁদ পৃথিবীকে যে বলে টানে সেটা? অপশন 1 পৃথিবী চাঁদকে যে বলে টানে, অপশন 2 চাঁদ পৃথিবীকে যেই বলে টানে, অপশন 3 দুজন দুজনকে যে বলে টানে। 3 নাম্বার কেন বলো তো স্যার? নিউটনের থার্ড ল তোমরা পড়ছো না স্যার? গতির সূত্রে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো পৃথিবী চাঁদকে যেই বলে টানবে, চাঁদও পৃথিবীকে সেম বলে টানবে। এই বাচ্চারা তোমাদেরকে এবার একটা মজার কাহিনী বলি। মনে করো আমাদের এখানে কোনো ফ্রিকশন নাই, আমাদের এই সারফেসটার মধ্যে কোনো ধরনের ঘর্ষণ বল নাই, এই পাশে সামনে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে, তোমরা কারে নিয়ে আসবা? যে কাউকে নিয়ে আসো, কোনো শক্তিশালী একজন মানুষের নাম বলো। শক্তিশালী একজন, ইলন মাস্ক তো ভাই শক্তিশালী না, আচ্ছা ধরে নিলাম ইলন মাস্ক শক্তিশালী না, শক্তিশালী বলো, আমার চেয়ে শক্তিশালী হইতে হবে। ধরো যে আমরা ওই ইয়ার কথা বলি যে প্রাইম টাইমে মোহাম্মদ আলীর কথা বলতেছি, সে হচ্ছে বক্সার ছিল, তার শক্তি নিশ্চয়ই আমার চেয়ে বেশি হবে। সো ওই পাশে মোহাম্মদ আলী তার প্রাইম টাইমে যখন অনেক শক্তি সামর্থ্য ছিল, অসুস্থ হওয়ার আগে, তখন এই পাশে সে দাঁড়ায় আছে, আমি এই পাশে দাঁড়ায় আছি। তো আমি ওরে বললাম যে আমরা দড়ি নিয়ে টানাটানি খেলবো, ঠিক আছে? সো বলে যে ঠিক আছে। এবার বললাম যে আমরা দড়ি নিয়ে টানাটানি খেলবো ফ্রিকশনলেস সারফেস। এখন আমি কি করছি? রশি ধরে আছি, মোহাম্মদ আলী ধরে আছে, তারপর আমি আর টানি না, আমি তো ফিজিক্সের টিচার, আমি টানি না, মোহাম্মদ আলী টান দিচ্ছে। যখন আমাকে টানছে আমিও ওইদিকে যাচ্ছি, সে ওইদিকে চলে আসতেছে, কারণ কোনো ফ্রিকশন নাই। আমার উপর যে বলটা পড়ছে, মোহাম্মদ আলীর উপরে সেই বলটা পড়ছে। এবার আমি তো বুদ্ধিমান মানুষ, এখানে মাঝখানে একটা কিছু থাকে না যেটা যে আগে পার করে ফেলবে, যাকে টেনে নিয়ে আসতে পারলে হয়ে যাবে। আমি কি করছি? একটু বুদ্ধিমানের কাজ করছি, পকেটের মধ্যে ভারী ভারী কিছু জিনিস রাখছি। আমি আমার চেয়ে মানে মোহাম্মদ আলীর চেয়ে বেশি ভর আমি নিজে মধ্যে কি করে রাখছি, অ্যাড করে রাখছি। ধরো মোহাম্মদ আলীর ওজন হচ্ছে তোমার 85 কেজি, আমারটা ছিল 80 কেজি, আমি 10 কেজি পকেটের মধ্যে দুইটা 5 কেজি ওয়েট ঢুকে রাখছি। হ্যাঁ, এখন আমরা দুজনে সমান দূরত্বে আছি, আমি কোনো টান দিই নাই, মোহাম্মদ আলী টান দিছে, সেই টান দিছে, সেই হচ্ছে সবার আগে এদিকে চলে আসছে, তার উপরে একজনের সাথে একজন ধাক্কা খেলাম। সেইখানে মজার ব্যাপারটা হচ্ছে, তোমরা পড়ছিলে না যে দুইজনের উপরে সমান বল পাবে? তো সমান বল যদি দুইটা বস্তুর উপরে পড়ে, কে আগে চলে আসে, মানে কে বেশি ত্বরণে ত্বরান্বিত হবে? যার ভর কম।
তো মোহাম্মদ আলীর ভর কম, সে বেশি ত্বরান্বিত হয়েছে, আমি কম ত্বরান্বিত হয়েছে, সে তাড়াতাড়ি ক্রস করে ফেলবে, আমি উইন করে ফেলছি। দেখো শক্তি ছাড়াও ফিজিক্স জানলে তুমি কিন্তু কি উইন করতে পারবা। কন্ডিশন আমি সেট করছি, আর তার মধ্যে কি ছিল, বলছে আমি তো শক্তিশালী, তুমি যা কন্ডিশন দিবে দাও। এই কথাটা কিন্তু ভুলে কোনো ফিজিক্স টিচারকে বলবে না, যা কন্ডিশন দিবে দাও। আমি এমন এমন কন্ডিশন দিব যে এই কন্ডিশনে তোমার অনেক শক্তি থাকুক, অনেক রকম তুমি একটা বেটার পজিশনে থাকলো, সেখান থেকে আমি চাইলে কি করে ফেলতে পারবো, চেঞ্জ করে ফেলতে পারবো। তোমাদেরকে এরকম একটা ইন্টারেস্টিং আরও একটা মজার গল্প বলবো, হচ্ছে তোমাদের চ্যাপ্টার যখন আমরা পড়বো, চ্যাপ্টার 9 পড়বো, ওইখানেও রেজোনেন্স নিয়ে একটা মজার গল্প আছে এরকম। সো আসলে ফিজিক্স জানলে তুমি অনেক কিছুই সহজ করে ফেলতে পারবা। নিউটনের বলবিদ্যার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম পুলির ইউজ করে কেমনে অনেক অল্প বল ইউজ করে বেশি ভারী বস্তু তুলে ফেলা যায়। সো এগুলো আসলে মজার জিনিস। সো আমরা এখানে যেটা বলতেছি, এখানে যেই ঘটনাটা ঘটছে স্যার, সেম ঘটনা কিন্তু এই চাঁদ এবং পৃথিবীর মধ্যে ঘটে। চাঁদ এবং পৃথিবীর কে বাধাদানকারী কোনো বল নাই, সো তারা একে অপরকে টানতেছে। ঠিক আছে স্যার, তারা একে অপরকে সমান সমান বলে টানতেছে। এই হলো এখানে মজার কাহিনী। তো পৃথিবীর উপর চাঁদের বল, চাঁদের উপর পৃথিবীর বল, দুইটাই কিন্তু কি এই সেম বলটা, তো তাদের মানটা এইটা। ঠিক আছে, এবার যদি তুমি এটাকে ভেক্টরের মধ্যে প্রকাশ করতে চাও, তাহলে তুমি ব্যাসার্ধ ভেক্টর চিন্তা, দূরত্ব ভেক্টর চিন্তা করতে পারো। দূরত্ব ভেক্টর একবার এদিকে একবার এদিকে। সো তখন আমরা এটাকে ভেক্টর আকারে প্রকাশ করলে m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে একক ভেক্টরটা হবে আর। একক ভেক্টর মানে বুঝো স্যার, একক ভেক্টর মানে হচ্ছে আর এর দিকে, দূরত্বে ভেক্টরের দিকে একটা একক ভেক্টর, ডিরেকশনটা জাস্ট বোঝাচ্ছে। এটা হচ্ছে তোমার মহাকর্ষ বলের ভেক্টর রূপ। ঠিক আছে স্যার। সো সার্বজনীন যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকের মান কি তোমরা জানো? 6.673 ইন্টু 6.673 তো ছিল, ঠিক না? কোথায় যেন আছে এটা, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো দিলাম। tan ইনভার্স 11, 6.673 ইন্টু tan ইনভার্স 11, আর এটার ইউনিটটা কি হবে জানো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমরা ছোট্ট করে অভিকর্ষ ত্বরণটা পরে শেষ করবো নাকি? দাঁড়াও একটু চিন্তা করি না। অভিকর্ষ ত্বরণ পড়ার আগে একটা ছোটখাটো কাজ আছে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণই পড়ি। লিখো এবারে, এটা বুঝতে পারছো স্যার? এবার অভিকর্ষ ত্বরণটা লিখো তো স্যার। অভিকর্ষ ত্বরণ আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে মোটামুটি কোন একটা বস্তুর জন্য, বস্তুর উপর যে ক্রিয়াশীল বলটাকে কি বলি? বস্তুটার ভর, যেই বস্তুর উপরে বলটা ক্রিয়া করতেছে সেই বস্তুর ভর ইন্টু ত্বরণ করি না স্যার? ত্বরণটাকে এ না লিখে জি কেন লিখছি? অভিকর্ষ ত্বরণ, তাই গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশনকে আমরা জি দিয়ে প্রকাশ করি। সো তাহলে এখানে আমরা জি লিখলাম। তো এফ ইকুয়ালটা আমরা এম জি বলতেছি, আবার এফ ইকুয়ালটা আমরা জি ইন্টু m1 m2 আর স্কোয়ার এটা বলতেছি। হ্যাঁ, তো এখানে দুইটাই নিউটনের কথা, দুইটা আমার কথা না, ঠিক আছে? সো এই দেখো স্যার, পৃথিবীর ভরটা হচ্ছে ক্যাপিটাল এম, উপর দিয়ে কে আছে? উপর দিয়ে উমার স্যার উপর থেকে সাই সাই করে পড়তেছে। হ্যাঁ, সো উমার স্যার উপর থেকে পড়তেছে, উমার স্যারের বর হচ্ছে স্মল এম, ঠিক আছে স্যার? সো তাহলে উপর থেকে যখন নিচের দিকে পড়তেছে, নিচের দিকে নিশ্চয়ই একটা বল কাজ করতেছে, ঠিক কিনা স্যার? সো নিচের দিকে একটা বল কাজ করতেছে, হ্যাঁ নিচের দিকে একটা বল কাজ করতেছে। সো উমার স্যারের ভর স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম। যদি আমরা মহাকর্ষ বলের সূত্রতে লিখি, এফ ইকুয়াল টু কি বলতে পারি? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক কিনা?
ওকে, এখন দুইটাই কিন্তু বল, দুইটাই কিন্তু সেম বলটাকে প্রকাশ করতেছে, ঠিক না? তাহলে আমরা সমান সমান করে দিতে পারি। এই দুইটাই যে সেম বল সেটা আমি বলে নেই, দুইটাই নিউটন বলছে। নিউটন যেহেতু বলছে নিশ্চয়ই ঠিকই বলছে। নিউটন তার বাংলায় বলে না, ইংরেজিতে বলছে। একটা মিম আছে না, ইংরেজিতে যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে, ঠিক না? নিউটন এটা বলছে। তাহলে চলো স্যার এখান থেকে আমরা, এটাও যেহেতু আমার ভর, এটাও তো আমার ভর, ঠিক কিনা স্যার? স্মল এমটা দুইটাই তো আমার ভরটা, আমাকে পৃথিবী টানতেছে। আমরা বলছিলাম বস্তুর উপর প্রযুক্ত বল হলে ওই বস্তুর ভর আর ত্বরণের গুণফল। তাহলে এটা বস্তুটার ভর, বস্তুটা হচ্ছে এখন আমি, আর পৃথিবীর ভরটা ক্যাপিটাল এম। তো আমার ভর দুই পাশ থেকে কাটাকাটি চলে গেছে। তাহলে এবার আমরা লিখতে পারি স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটার হেডিং হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা বলের ইয়া থেকে এখানে বের করে ফেলতে পারতেছি আমাদের অভিকর্ষজ ত্বরণ স্মল জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো তো স্যার অভিকর্ষজ ত্বরণ কিসের উপর নির্ভর করে? একটু 1 মিনিট পজ দিয়ে এদিকে দেখো স্যার, লিখতে পারবা? এদিকে দেখো, অভিকর্ষ ত্বরণ তোমার ইউনিভার্সাল যে কনস্ট্যান্টটা জি আছে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার উপর নির্ভর করে। এটা তো সবসময় সেম, এই যে এই মানটা সবসময় হবে এইটা। তারপর পৃথিবীর ভর কি বদলে যাচ্ছে? আমার জন্য একরকম, তোমার জন্য একরকম, কলমটার জন্য একরকম, এমন কি হবে না? সবার জন্য তো পৃথিবীর ভর সেম, তো পৃথিবীর ভরটা কনস্ট্যান্ট। এইবার দুইজনকে যদি সেম উচ্চতা থেকে তুলে ফেলাই দিই, একই উচ্চতা একই দূরত্ব, ঠিক কিনা স্যার? তো এই জন্যই এই জিটা তোমার এখানে কি সেম থাকে সকল বস্তুর